মাঝরাতের সময় ছিল। শিয়ালকোট শহরে একটা সরকারি স্কুলে মৃত্যু পুরীর মতন নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল। তখনই একটা জোরে আসা বাইক ওই স্কুলের গেটের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ওই বাইকে দুজন যাত্রী ছিল, রাহুল আর প্রীতি। তুমি বাইক এখানে কেন রেখেছো? স্কুলের প্রিন্সিপাল তো তোমার বাবা, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এই স্কুলের প্রিন্সিপাল হলো আমারই বাবা। কিন্তু তুমি তো বলছিলে যে তোমার বন্ধুদের রুম খালি আছে, ওরা এই সময় শিয়ালকোটে নেই। খালি তো আছে ঠিকই, কিন্তু ব্যাপারটা হলো যে হঠাৎ করে আমি গেটটার উপরে লক্ষ্য করি যে গেটটা সবসময় বন্ধ থাকে। দেখো প্রীতি, গেটটা এই সময় খোলা রয়েছে। এর থেকে ভালো রোম্যান্স করার জায়গা কিন্তু আমরা কোথাও পাবো না, বুঝেছো? পাগল হয়ে গেছো নাকি তুমি? হতে পারে ভেতরে কেউ থাকবে হয়তো। আরে কি তুমি আজেবাজে কথা বলছো? এই মৃত্যুর পর থেকে মিস্টার আতুল খুবই চুপচাপ থাকতো। সে নিজের অফিসেই বসেছিল। ঠিক তখনই ম্যাথসের টিচার মিস্টার বর্মা ওনার অফিসে চলে আসেন। ও আমার একমাত্র জোয়ান ছেলে ছিল যে আমাকে ছেড়ে চলে গেল, আর আজ কিছু মনে করবেন না। হ্যাঁ বলো না স্যার, আপনার রাকেশের কথা মনে আছে তো? রাকেশের নাম শোনার পরই হঠাৎ করে প্রিন্সিপাল আতুল অবাক হয়ে মিস্টার বর্মার দিকে তাকিয়ে তারপর বলে, তোমাকে আমি কতবার বলেছি যে আমরা এই ব্যাপারে একদম কথা বলবো না। দেওয়ালেরও কান আছে। আমি আপনাকে এটাই বলার চেষ্টা করছি যে স্যার, সেই রাতের পর থেকেই আপনার মনে হয় না যে স্কুলে কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না? আমি তো প্রত্যেক দিন চারিদিক থেকে ওর আওয়াজে শুনতে পাই। এই তুমি একটু চুপ করবে? স্যার, আপনি মানুন আর না মানুন, কিন্তু আমার তো এটাই মনে হচ্ছে যে রাহুলের হত্যা ওই দারোয়ানের ভূতটাই করেছে। তখনই হঠাৎ করে টেবিলে রাখা ফোনটার মধ্যে রিংটা বেজে ওঠে। প্রিন্সিপাল আতুল ফোন রিসিভ করে আর সে কারোর সাথে কথা বলতে শুরু করে। ফোন রাখার পরে ওনার মাথায় চিন্তার ভাঁজ পুরো পরিষ্কার দেখা যায়। কি হলো স্যার, কার ফোনটা ছিল? আপনাকে এত চিন্তিত লাগছে কেন? যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। এখনো পর্যন্ত আমি আমার ছেলের মৃত্যুর শোক থেকে বেরিয়ে আসতে পারিনি, তার উপরে এই পুলিশ। স্যার, আপনি কি বলতে চাইছেন? রাকেশের মা আমাদের সবার বিরুদ্ধে, এই স্কুলের বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করেছে। যদিও পুলিশ ওনার কথার উপরে পুরোপুরি বিশ্বাস করেনি, কিন্তু তবুও এই স্কুলের তল্লাশি নিতে চাইছেন উনি। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি সায়েন্সের টিচার শিলা দীক্ষিত আর এখানকার দারোয়ান ভীমাকে নিয়ে এসো। আর এখন এটা জিজ্ঞাসা করো না যে আমি ওদেরকে কেন ডেকে পাঠাচ্ছি। প্রিন্সিপাল অতুলের কথা শোনার পরে মিস্টার বর্মা শিলা দীক্ষিত আর দারোয়ান ভীমাকে ডেকে নিয়ে আসে। এখানে কেন ডেকেছেন আপনি আমাদের? চলো আমার সাথে ওই জায়গাতেই যেখানে রাকেশ ঘুমোচ্ছে। ওরা চারজন স্কুলের সেই অংশটার দিকে যায় যেখানে কেউ যেতেও না আসতেও না। কিছুক্ষণের মধ্যেই ওরা সবাই স্কুলের শেষের দিকে একটা যেখানে রুমটা রয়েছে সেখানে পৌঁছয়, যার মাটিটা একটু নরম ছিল। ভীমা পাশে রাখা কুড়ুলটা তুলে নেয় আর ওই মাটিতে খুঁড়তে শুরু করে দেয়। ভীমা অনেকক্ষণ ধরে খুঁড়তে শুরু করার পরে আর শেষে সে ক্লান্ত হয়ে পড়ে। তারপর সে বলে, এখানে তো কেউ নেই প্রিন্সিপাল বাবু, আমার তো খুবই ভয় করছে স্যার। এমন তো নয় যে আবার যে রাকেশের বডি আমাদের অনুপস্থিতিতে কেউ বের করে নিয়েছে আর সে তার সমস্ত কথা রাকেশের মাকে বলে দিয়েছে? আর যদি এমনটা হয়ে থাকে তাহলে আমাদের চারজনকে সারাটা জীবন জেলে পৌঁছতে হবে স্যার। মিস্টার বর্মা এই কথাটা বলার মধ্যেই তখনই হঠাৎ করে ওই চারজন এমন অনুভূতি করে যে যেন মনে হচ্ছে রুমে ভূমিকম্প হচ্ছে। দেখতে দেখতে হঠাৎ করে মাটিটা ফেটে যায় আর তার মধ্যে থেকে একজন ভয়ঙ্কর কালো আর ভয়ঙ্কর মুখওয়ালা লোক, যার চোখ দুটো আগুনের মতন জলজল করে জ্বলছিল, ওই চারজনকে মনে হচ্ছে যেন খেয়ে নেবে সেরমভাবে দেখতে থাকে। ওই লোকটার পুরো মুখ আর সারা শরীর কালো হয়ে গিয়েছিল। এটা দেখার পরে শিলা দীক্ষির গলা থেকে একটা জোর চিৎকার বেরিয়ে আসে, এটা কি করে হতে পারে? তুমি তো মরে গেছো। প্রিন্সিপাল আতুল এই কথা বলার মধ্যেই তারই মধ্যে ওই ভয়ঙ্কর লোকটার হাত থেকে নেকড়ের মতন নখ বেরিয়ে চলে আসে আর সে এক পাঞ্জাতেই ভীমার গর্দানে নিজের ভয়ঙ্কর নখ দুটো ঢুকিয়ে দেয়। ভীমা যন্ত্রণায় ছটফট করতে করতে ওখানেই মারা যায়। শিলা দীক্ষিত চিৎকার করতে করতে ওই রুম থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে দরজাটা বিশাল আওয়াজ হয়ে বন্ধ হয়ে যায়। হঠাৎ করেই ওই ভয়ঙ্কর দেখতেওয়ালা লোকটা পাগলের মতন হাসতে শুরু করে। ওর লম্বা লম্বা ভয়ঙ্কর দাঁত দেখে একদম ছুরির মতন মনে হচ্ছিল। সে আনন্দের সাথে
তার ভয়ঙ্কর আর ধারালো দাঁতগুলোকে শিলা দীক্ষিতের গলার মধ্যে বসিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই শিলা দীক্ষিত ওখানেই একেবারে লাশ হয়ে যায়, আর শরীরটা নির্জীব হয়ে মাটিতেই পড়ে থাকে। ওই পিশাচটা শিলা দীক্ষিতের শরীর থেকে রক্তের এক একটা ফোঁটা বের করে নেয়। তখনই মিস্টার বর্মা মাটিতে হাঁটুর বলে বসে পড়ে। আমাদেরকে ক্ষমা করে দাও রাকেশ, এতে আমার কোনো দোষ ছিল না। সত্যি তো এটাই যে আমি তোমাকে মারতে চাইছিলাম না। তোমাকে যদি মারতেই হয় তাহলে এই প্রিন্সিপালটাকে মেরে দাও। আমরা সবাই এর কথা শুনি এইসব করেছি। আরে কি আজে বাজে কথা বলছো তুমি? যখন তুমি তোমার প্রাণের ওপর অ্যাটাক এলো তখন তুমি আমাকে দোষ দিচ্ছ। কিন্তু ওই ভয়ঙ্কর মুখওয়ালা লোকটা মিস্টার বর্মার কোনো কথা শোনে না। ও তার নিজের হাতের সাহায্যে মিস্টার বর্মার গলা শক্ত করে চিপে ধরে। তখনই হঠাৎ করে দরজাটা ধরাম করে আওয়াজ হয়ে খুলে যায়। প্রিন্সিপাল দেখে যে ওনার সামনে পুলিশ শিয়ালকোটের ইন্সপেক্টর বরুণ, আর ঠিক তার পাশেই একজন বুড়ি ঠাকুমা সামনে দাঁড়িয়েছিল। ইন্সপেক্টর বরুণের চোখ দুটো একেবারে ড্যাব ড্যাব করে ছানা বড়া হয়ে থাকে। ওই ভয়ানক ব্যক্তি ইন্সপেক্টরের চোখের সামনেই মিস্টার বর্মার গর্দানটাকে একেবারে উবড়ে ফেলে দেয় মাটির মধ্যে। এই ভয়ঙ্কর দৃশ্যকে দেখার পরে প্রিন্সিপাল অতুল সঙ্গে সঙ্গে ইন্সপেক্টরের কাছে গিয়ে কাকুতি মিনতি করতে থাকে। আমাকে রক্ষা করুন ইন্সপেক্টর, আমাকে গ্রেপ্তার করুন, আমি জেলে যাওয়ার জন্য তৈরি। ওই ভয়ঙ্কর লোকটা কে? ও তো তিনজনকেই মেরে ফেললো। আরে ও আর কেউ নয়, বরং ও হলো আমাদের স্কুলের দারোয়ান রাকেশ। রাকেশ 1 বছর আগে আমাদের স্কুলের দারোয়ান হয়ে এসেছিল। ও খুবই ভালো আর সৎ মানুষ ছিল, আর আমরা সবাই বেঈমান। রাকেশ আমাদের 4 জনকে এই স্কুলের খাবারে উল্টোপাল্টা জিনিস মেশাতে দেখে নেয়। ও এটাও জানতে পেরে যায় যে আমরা 4 জন মিলে সরকারের তরফ থেকে পাওয়া বাচ্চাদের স্কলারশিপের টাকাতেও আমরা ভাগ বসাই। রাকেশ আমাদের সবাইকে পুলিশের হাতে তুলে দেবার হুমকি দেয়। একদিন রাত্রে আমি মিস্টার বর্মা আর শিলা দীক্ষিত মিলে মধ্যে ভীমা সাহায্যে ওকে হত্যা করি, আর ওর শরীরটাকে এই ঘরের মধ্যে আমরা পুঁতে দিই। আমি আমার অপরাধ স্বীকার করে নিচ্ছি। প্রিন্সিপালের এই কথা বলার পরই হঠাৎ করেই রাকেশের সেই ভয়ঙ্কর শরীরটা হাওয়াতে উধাও হয়ে যায়, আর ওই বুড়ি ঠাকুমার চোখ থেকে জল বেরিয়ে আসে। পুলিশ প্রিন্সিপালকে অ্যারেস্ট করে নেয়।